আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সহকারী শিক্ষক জয়শ্রী অধিকারী। আজকে আমরা নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়টা আগে আমরা একটু জেনে নিই। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়। এটা আমরা প্রথম অধ্যায়ে পাঠ 4-এ পাবো। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্রথম অধ্যায় পাঠ 4, আলোচ্য বিষয় গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়। একটু বলে নেই, আমরা গত ক্লাসে অর্থাৎ 1 নম্বর ক্লাসে আমরা দেখেছি গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে, লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ক্লাসে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন গৃহ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। গৃহ ব্যবস্থাপনা মূলত কি? গৃহ ব্যবস্থাপনা হচ্ছে নির্দিষ্ট কর্মপদ্ধতির একটা সমষ্টি বা কাঠামো আমরা বলতে পারি। এই কর্মপদ্ধতির সমষ্টিটা পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের এই যে ধারাবাহিক একটা প্রক্রিয়া, এটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে আমরা যদি আরেকটু বলি তাহলে আমরা আরেকটু জানতে পারবো। সেটা হচ্ছে গৃহের আমরা যত কাজই করি না কেন, প্রত্যেকটা কাজে, প্রতিদিনের প্রত্যেকটা কাজেই কিন্তু আমরা গৃহ ব্যবস্থাপনার এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা কাজ শুরু করতে পারি। কারণ পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন বলেন বা নিয়ন্ত্রণ বলেন অথবা মূল্যায়ন বলেন, প্রত্যেকটা ধাপে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজেই কি ওতপ্রোতভাবে, কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি পরিকল্পনা করে এই ধারাবাহিক কর্মপদ্ধতির মাধ্যমে আমাদের কাজগুলো করে থাকি তাহলে আমরা কাজে অনায়াসে সফল হতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারি যে গৃহ ব্যবস্থাপনার এই যে ধারাবাহিক কর্মপদ্ধতিগুলো, এগুলোকে আমরা কি হিসেবে চিহ্নিত করতে পারি? ধারাবাহিক স্তর হিসেবে বা পর্যায় হিসেবে চিহ্নিত করতে পারি। তার কারণ হচ্ছে আমরা এই পদ্ধতিগুলো অনুসরণ করেই কিন্তু আমাদের কাজ কি সম্পন্ন করে থাকি। এখন আমরা জানব গৃহ ব্যবস্থাপনা, যেহেতু আমরা 1 নম্বর ক্লাসে জেনেছি গৃহ ব্যবস্থাপনা কি, সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে জানব গৃহ ব্যবস্থাপনার স্তর বা পর্যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা চক্রাকারে আবর্তিত হয়। যেহেতু ধারাবাহিকতা আছে, আলাদা করে একটার পর একটা নিয়মতান্ত্রিক উপায়ে কিন্তু এর মধ্যে দিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে আমরা আগেই বলেছি পর্যায় মানে হচ্ছে স্তর। কারণ হচ্ছে এটা আমাদেরকে সিরিয়ালি অর্থাৎ কি ধারাবাহিক একটা কার্যক্রম, সে ধারাবাহিকতার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। অর্থাৎ গৃহ ব্যবস্থাপনার যে বিষয়টা, সেটা গৃহের পরিবারের একজন সদস্য, আমরা যাকে হেড অফ দ্য মেম্বার বলতে পারি বা প্রধান সদস্য বলতে পারি, সে কি করে গৃহ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। কারণ হচ্ছে এমন একজনকে সেই দায়িত্বটা, ব্যবস্থাপকের দায়িত্বটা দিতে হবে যিনি পরিবারের সকলের সাথে ভালো সম্পর্কে আবদ্ধ। অর্থাৎ তিনি সকলের, পরিবারের প্রত্যেকের মন মানসিকতা সম্পর্কে জানেন বা মতামতকে গুরুত্ব দেন, এরকম একজন ব্যবস্থাপক হিসেবে কি করতে পারেন? দায়িত্ব পালন করতে পারেন। অর্থাৎ গৃহ ব্যবস্থাপককে কি করতে হবে? একজন পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণকারী এবং কি মূল্যায়নকারী অথবা সংগঠক হিসেবে দায়িত্বটা গ্রহণ করতে হয়। তাহলে আমরা জেনে নিই পরিকল্পনাটা কি। গৃহ ব্যবস্থাপনার প্রথম পর্যায়, দেখুন আপনারা বোর্ডে লক্ষ্য করুন, প্রথম পর্যায় পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ পরিকল্পনাটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার, আমরা যে এতক্ষণ বললাম স্তর বা পদ্ধতিগুলোর প্রথম ধাপটাই হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন যাকে বলে। পরিকল্পনা প্রণয়ন হচ্ছে কি আমরা একটু জেনে নেই। পূর্ব থেকে স্থিরকৃত সিদ্ধান্ত, অর্থাৎ আমরা কোনো একটা কাজ করার পূর্বে কাজটা কিভাবে করব, কাদেরকে দিয়ে কাজটা করাবো, এই যে বিষয়গুলো নিয়ে আপনার একটা নিজের মতো করে একটা কর্মতালিকা আমরা প্রস্তুত করবেন বা আমরা করে থাকি, সেটাই হচ্ছে পরিকল্পনা। তাহলে পরিকল্পনা প্রণয়ন করতে হলে প্রথমে কি করতে হবে? আমরা কিছু বিষয় এখানে আলোচনায় এনেছি যে পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম হচ্ছে পরিকল্পনা প্রণয়নের কিছু বিবেচ্য বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1 নম্বর পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয়টা দেখুন, পরিবারের বিভিন্ন সদস্যদের মতামত যাচাই করে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা করতে হবে। যেটা আমরা বলেছিলাম, পরিকল্পনাকারী একজন বিচক্ষণ সদস্য হবেন। পরিবারের এমন একজনকে পরিকল্পনাকারী বানাতে হবে বা ব্যবস্থাপক বানাতে হবে যিনি পরিবারের সকলের সাথে ভালোবাসার সম্পর্ক বা সবার সাথে কি আন্তরিকতার সম্পর্ক বহন করে চলেছেন।
আচ্ছা, তাহলে সেই জন্য বলেছে যেহেতু সদস্যদের মতামত যাচাই করতে হবে এবং প্রত্যেকটা সদস্যের কি করতে হবে, সুবিধা অসুবিধা যাচাই করেই কিন্তু তিনি ওই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 2 নম্বর পরিকল্পনা 2 নম্বর বিবেচ্য বিষয়টা দেখুন, বিভিন্ন কার্যকলাপে সফলতা লাভ করতে হলে সদস্যদের দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা, কাজ করার ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি পরিকল্পনার বিবেচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ কোনো একটা কাজ যদি আমরা সফলভাবে করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই পরিকল্পনার মধ্যে যে পরিকল্পনাটা আমরা কাজের পূর্বে করব সেই পরিকল্পনার মধ্যে কোন কোন বিষয়গুলো আনতে হবে দেখুন, দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা, অর্থাৎ যে যেই কাজে পারদর্শী তাকে সেই কাজটা দিতে হবে। তাহলে দেখবেন কাজের সফলতা খুব অনায়াসে আমরা সফল হতে পারছি। অর্থাৎ যার যতটুকু ক্ষমতা অনুযায়ী আমাদের পরিবারে দেখা যায় অনেকগুলো সদস্য থাকে, প্রত্যেকের ক্ষমতা বা শারীরিক যেই শক্তি সেটা প্রত্যেকের একরকম থাকে না, কাজের দক্ষতাও কিন্তু একই রকম থাকে না। অভিজ্ঞতা, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন তাদের অভিজ্ঞতাটা বেশি থাকে কিন্তু তারা কম পরিশ্রমী, তাদের কিন্তু শারীরিক যে শক্তিটা তারা কি সেরকম থাকে না। আমরা যারা মধ্য বয়সে আছি তাদের মতো থাকে না। সেই কারণে কি করতে হবে, তাদেরকে বয়স ভেদে বা ক্ষমতা অনুযায়ী বা দক্ষতা অনুযায়ী অভিজ্ঞতার সাথে কি করতে হবে, কাজটা ভাগ করে দিতে হবে। এবং ইচ্ছা অনিচ্ছার অনেকে দেখা যাচ্ছে তার দক্ষতা আছে কিন্তু তার কাজটা করার কি নাই, ইচ্ছে নেই, তখন তাকে কি করতে হবে, তাকে সে যেই কাজটা করতে ইচ্ছুক তাকে সেই কাজটা দিতে হবে, তাহলে আমরা কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারবো। এই বিষয়গুলো আমাদেরকে পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে হবে। 3 নম্বরটা দেখুন, পরিকল্পনা এমন হতে হবে যেন প্রয়োজন বোধে পরিবর্তন করা যায়, অর্থাৎ পরিকল্পনাটা হবে নমনীয়। নমনীয়তা বলতে আমরা এটাকে বুঝিয়ে থাকি যে প্রয়োজনে রদবদল যেন আমরা করতে পারি। হঠাৎ করে এমন হলো যেমন পরিকল্পনা করে ফেলেছি একরকম, কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে কেউ একজন কাজ করতে পারছে না বা অনিচ্ছা জানাচ্ছে, অথবা সে কী করছে হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল, সে ওই কাজটা করতে পারবে না, অন্য একটা কাজ নিতে যাচ্ছে, বা পছন্দ ভেদে হঠাৎ করে সে কী করছে এই কাজটা সে করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। তখন আমরা কি করব, আমাদের সিদ্ধান্তে কিছু রদবদল যেন আনতে পারি, সেই জন্য পরিকল্পনাটা কি হতে হবে, নমনীয় হতে হবে। নমনীয় মানেই হচ্ছে কি রদবদলের সুযোগ রাখা, অর্থাৎ কোনো কিছু দেখা যাচ্ছে আমাদের পরিকল্পনা থেকে আমরা বিয়োজন করব, আবার কিছু জিনিস আমরা সংযোজনও করতে পারি। 4 নম্বর পরিকল্পনার বিবেচ্য বিষয়টা দেখুন কি, পরিবারের সকলের গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করতে হবে। যেটা আমরা আগেই বলেছি, ব্যবস্থাপক বা পরিকল্পনাকারী বা নিয়ন্ত্রণকারী সংগঠন কিভাবে পরিকল্পনাটা গ্রহণ করবেন বা কর্মতালিকাটা সাজাবেন তার উপর ডিপেন্ড করে, অর্থাৎ পরিবারের প্রত্যেকটা সদস্যের মতামতের কিন্তু গুরুত্ব দিতে হবে। ছোট থেকে বয়োজ্যেষ্ঠ যারাই আছেন প্রত্যেকের কি করতে হবে, তাদের মতামতের গুরুত্ব দিয়ে আমরা পরিকল্পনাটা সাজাবো। এই ছিল আমাদের গৃহ ব্যবস্থাপনার প্রথম স্তর এবং কি পরিকল্পনা গৃহ ব্যবস্থাপনার প্রথম স্তর পরিকল্পনা প্রণয়ন। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের আমাদের প্রাত্যহিক যে কোনো কাজে বা প্রতিদিনের প্রত্যেকটা কাজে আমাদেরকে কি করতে হবে, যদি আমরা সফল হতে চাই, সফলতার জন্য আমরা আসলেই প্রত্যেক কাজে সফল হতে চাই, আমাদের কারোর কাছে ব্যর্থতা ভালো লাগে না, ব্যর্থ হতে আমরা কেউ চাই না, যে কোনো কাজে ছোট হোক বা বড় হোক আমাদেরকে কিন্তু একটা কর্মপদ্ধতি অনুসরণ করেই আমাদের কাজ করতে হবে যেহেতু আমরা সফল হতে চাই। তাহলে আমাদেরকে এই স্তরগুলো কি করতে হবে, অনুসরণ করে আমরা এগিয়ে যাব। প্রথম স্তর ছিল পরিকল্পনা প্রণয়ন। আমরা 2 নম্বরে আসবো গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির বা পর্যায়গুলোর 2 নম্বর পর্যায় হচ্ছে সংগঠন। সংগঠন হচ্ছে এমন একটা স্তর যেখানে আমরা যে পরিকল্পনা করেছি না যে আমরা কিভাবে কাজটা করব, কাদের দ্বারা কাজটা করাবো, কেন করব, মানে এই বিষয়গুলো মাথায় এনেই কিন্তু আমরা পরিকল্পনাটা প্রণয়ন করেছি, অর্থাৎ আমাদের সিদ্ধান্তটা নিয়েছি আমরা। এখন সংগঠন স্তরে আমরা কি করব, সংগঠন স্তরে আমরা এই কাজটাই করব, এই কাজটাকে আমরা বাস্তবে রূপদান করব, অর্থাৎ আমরা কেন কাজটা করব, কোথায় করব, কি কারণে, কাদেরকে দ্বারা করাবো, কারা এই কাজটা করবে, এই যে কাজ
এবং এই কাজে আমরা কি কি সম্পদ ব্যবহার করব, কোন কোন উপাদানগুলো আমরা ব্যবহার করব, সময়, আপনার অর্থ, তারপর বিভিন্ন মানবীয় সম্পদগুলো আমরা ব্যবহার করতে পারি। প্রত্যেকটা কাজে কিন্তু সম্পদের প্রয়োজনীয়তা আছে। আমরা সম্পদের শ্রেণীবিভাগে সেটা আমরা জানবো, বা আমরা বিগত ছোটো ক্লাস আমরা জেনেছি, এইটের ক্লাসে আমরা জেনেছি, 7-এ জেনেছি, 6-এ জেনেছি। সম্পদ সম্পর্কে আমরা নিজেরা জানি। এই সম্পদগুলো ব্যবহার করে যে আমরা কাজটা সম্পন্ন করব, সেই সম্পদ কর্মী অর্থাৎ যিনি কাজটা করবেন এবং কি কাজের মধ্যে কর্মী, কাজ এবং সম্পদের মধ্যে যে সমন্বয় সাধন, সংযোগ সাধন, সেটাই হচ্ছে সংগঠন। অর্থাৎ সংগঠন স্তরে, এই স্তরে কর্মী যদি জানতে পারে কাজটা কোথায় করা হবে, কি সম্পদ ব্যবহার করা হবে, কিভাবে করা হবে, কর্মী কিন্তু খুব সহজেই কাজটা কি করতে পারেন, আরম্ভ করে দিতে পারেন। এই সংগঠন স্তরের 3টি পর্যায় আছে, আমরা একটু পর্যায়গুলো জেনে নিই। প্রথম পর্যায়টা দেখুন কি আছে। প্রথম পর্যায়ে আছে ব্যক্তি তার করণীয় কাজের বিভিন্ন অংশের একটি ধারাবাহিক বিন্যাস রচনা করবেন। যেটা আমরা বলেছিলাম, সংগঠন স্তরে কিন্তু ব্যক্তি সেটা জেনে ফেলেছে না, বা জানার কথা, তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে সে কী কাজ করবে, কাদের দ্বারা করবে। এই যে আমাদের করণীয় কাজগুলো, কারা এই কাজটা করবে, কর্মপদ্ধতির একটা ধারাবাহিক রচনা অর্থাৎ ধারাবাহিক একটা তালিকা প্রস্তুত করা হবে। 2 নম্বর স্তরটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কি করবে, ব্যক্তি তার কোন কাজ আগে করবে এবং কোন কাজ পরে করবে সেই ধারাবাহিকতাটা আমরা রচনা করব বা ব্যক্তি করবে। সেটা হচ্ছে সংগঠনের প্রথম স্তরে দেখেছেন আপনারা কি করেছে, কাজের বিভিন্ন অংশের একটি ধারাবাহিক বিন্যাস করে ফেলেছে। দ্বিতীয় স্তরে হচ্ছে কোন কাজটা সে আগে করবে এবং কোন কাজটা সে পরে করবে সেই সম্পর্কে একটা তালিকা প্রস্তুত করা হয়ে গেছে। তৃতীয় স্তরে কি হবে, ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তির দ্বারা সম্পন্ন করার জন্য একটি কর্মকাঠামো রচনা করবে, অর্থাৎ কাজটা শুরু করে দেবে। সংগঠন স্তরে আমরা তৃতীয় পর্যায়ে জেনেছি, জানা হয়ে গেছে, ব্যক্তি ঠিক করা হয়ে গেছে, কারা কাজটা করবে সেটা ঠিক করা হয়ে গেছে, সময় নির্ধারণ করা হয়ে গেছে, অর্থাৎ আমাদের কর্ম তালিকা প্রস্তুত করা হয়ে গেছে। তৃতীয় পর্যায়ে ব্যক্তি কী করবে, ওই সময়ে কাজটা কী করবে, দক্ষতা সম্পন্ন ব্যক্তির দ্বারা কাজটা কাঠামো রচনা করে কাজে শুরু করবেন। অর্থাৎ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই হচ্ছে সংগঠন। এটা যদি আমরা এক কথায় বলি, দেখুন কি বলেছে, কাজ সুষ্ঠুভাবে, অর্থাৎ কোনো কাজ যখন আপনি সুষ্ঠুভাবে সম্পাদন করবেন তখন কি করতে হবে, আপনার সুচিন্তিত অর্থাৎ সুচারুরূপে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করাই হচ্ছে সংগঠনের কাজ। এরপরে 3 নম্বরে আমরা চলে যাই, গৃহ ব্যবস্থাপনার তৃতীয় স্তর, যেটা নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণে আমরা কি করব, দেখুন নিয়ন্ত্রণ হচ্ছে গৃহ ব্যবস্থাপনার সবগুলো স্তরে গুরুত্বপূর্ণ, তবে আমরা বলে রাখি নিয়ন্ত্রণ স্তরটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণ স্তরে কি কি করা হয় সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। পূর্ব পরিকল্পিত কর্মসূচি বা পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, অথবা প্রয়োজন বোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা করা। অর্থাৎ আমরা যে পরিকল্পনা প্রণয়ন যেখানে করেছি, পরিকল্পনা স্তরে আমরা যেটা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি, সংগঠনে এসে আমরা সেই কর্মী, সম্পদ এবং কাজের মধ্যে সমন্বয় সাধন করেছি, আমরা কাজটা শুরু করে দিয়েছি সংগঠন স্তরে। এখন নিয়ন্ত্রণ স্তরে আমরা সেটা কি করব, কাজের অগ্রগতি কতটুকু হচ্ছে, অর্থাৎ কাজটা সফলতার দিকে এগুচ্ছে কিনা, আমরা যে লক্ষ্যটা নির্ধারণ করেছি, যেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজটা করছি, সেই কাজটা যথাযথ ব্যক্তির দ্বারা বা যথাযথ সম্পদ ব্যবহার করে কি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির দ্বারা কাজটা শুরু হয়েছে কিনা, বা কাজটা আদৌ কতটুকু এগুচ্ছে সেই বিষয়ে তদারকি করবে। অর্থাৎ এই পর্যবেক্ষণ করাই হচ্ছে নিয়ন্ত্রণ স্তরের কাজ। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কতগুলো স্তরে বিভক্ত সেটা আমরা একটু জানবো। কিছু স্তরে নিয়ন্ত্রণ কার্যক্রম অগ্রসর হয়, যেমন 1 নম্বরে দেখুন, কর্মে সক্রিয় হওয়া। প্রথম স্তরে কি করতে হবে, দেখুন কাজে উদ্যোগ নিয়ে কাজ শুরু করা বা সক্রিয় হয়ে কাজ করা। কি কাজ কিভাবে করতে হবে তা জানা থাকলে কাজ সহজে আরম্ভ করা যায়। নিয়ন্ত্রণ স্তরে কি করবে, সক্রিয় অর্থাৎ কাজে সক্রিয় হবে। আমরা যে দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে বা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে আমরা কাজে কি করেছি,
কাজে নিয়োগ করেছি বা নিয়োজিত করেছি, কাজটা শুরু করেছি, এখন নিয়ন্ত্রণ স্তরে সেটা আমরা কি করব, তদারকি করব, অর্থাৎ পর্যবেক্ষণ করব যে কাজটা কতটুকু এগুচ্ছে, অগ্রসর হচ্ছে, আমরা যেই লক্ষ্য নিয়ে কাজটা করছি, যেই সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করব সেই অনুযায়ী কাজটা এগুচ্ছে কিনা। 2 নম্বর স্তরটা দেখুন, নিয়ন্ত্রণের 2 নম্বর স্তরটা হচ্ছে পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণের মাধ্যমে কাজের অগ্রগতি পরীক্ষা করতে হবে, সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে কিনা বা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সফলতার দিকে এগুচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এটাই হচ্ছে পর্যবেক্ষণ, অর্থাৎ আপনার কাজটা সঠিকভাবে লক্ষ্য অনুযায়ী এগুচ্ছে কিনা, আপনার উদ্দেশ্য অনুযায়ী কাজটা এগুচ্ছে কিনা, সেগুলো কোন সময় দেখতে হবে। দেখুন, কাজ চলাকালীন অবস্থায় কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। কাজ চলাকালীন অবস্থায় যদি এই কাজটা চলাকালীন অবস্থায় কেন করতে হবে, তার কারণ হচ্ছে আমাদের যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্য যদি সফল করতে চাই, তাহলে যদি কখনো দেখা যায় যে কাজটা আরম্ভ হয়েছে বাট ধীর গতিতে চলছে, তখন আমরা কি করতে পারবো, অনুপ্রেরণা দিতে পারবো যে না, কাজটা দ্রুত করতে হবে, দ্রুত সম্পন্ন করতে হবে, তাকে তাড়া দিতে পারবো, যে কাজটা করছে তাকে আমরা বলতে পারবো, বোঝাতে পারবো। এই জন্য বলা হয়েছে যে চলাকালীন অবস্থায় পর্যবেক্ষণটা করতে হবে। 3 নম্বরটা আসুন, নিয়ন্ত্রণের তৃতীয় স্তর অভিযোজন বা খাপ খাওয়ানো। এই স্তরে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা যে কোনো কাজই করি না কেন, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজটা সম্পন্ন করে থাকি না কেন, প্রত্যেকটা কাজে বা ওই সময়ে আমরা বাধার সম্মুখীন হব না, এই ধরনের কথা কিন্তু আমরা বলতে পারবো না, এই ধরনের ভবিষ্যৎবাণী আমরা করতে পারি না। যে কোনো সময় দেখা যাচ্ছে আমরা কাজটা করতেছি, ওই চলাকালীন সময়ে কোনো একটা সমস্যা দেখা দিল, আমরা যে কর্মীগুলো নিয়োগ দিয়েছি সেই কর্মীদের মধ্যে কেউ একজন অসুস্থ হয়ে গেলো, অথবা আমরা যেই কাজটা করব, যেই সম্পদগুলো ব্যবহার করছি সেগুলোর মধ্যে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, ওই সময়ে অর্থাৎ ওই পরিস্থিতি অথবা ওয়েদার সম্পর্কিত আবহাওয়াজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে, ওই সময়ে ওই পরিস্থিতিতে আমাদেরকে কি করে ওই অবস্থার সাথে খাপ খাওয়াতে হবে এবং খাপ খাইয়ে কি করতে হবে, সমস্যাটা চিহ্নিত করে সমস্যাটা সমাধান করে কাজে এগিয়ে যেতে হবে। সেটাই হচ্ছে অভিযোজন ক্ষমতা। দেখুন দেয়া আছে, পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়, সমস্যাটা মোকাবেলা করতে হয়, প্রয়োজনে গৃহীত পরিকল্পনায় কিছুটা রদ বদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হচ্ছে অভিযোজন বা খাপ খাওয়ানো। নিয়ন্ত্রণের এই যে স্তরটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্তর, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, যখনই সমস্যা দেখা দিবে তখন সমস্যাটা দ্রুত সলিউশন অর্থাৎ সমাধানের ব্যবস্থা করতে হবে, তবেই আমরা কাজে সফল হতে পারবো। এরপরে আমরা জানবো গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় বা স্তর, সেটা হচ্ছে মূল্যায়ন ধাপ। আপনারা বোর্ডে একটু লক্ষ্য করুন, মূল্যায়ন স্তরে কি কি বলা হয়েছে। মূল্যায়নটা কি, কাজের ফলাফল যাচাই করা হচ্ছে মূল্যায়ন, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপর কাজের ফলাফল নির্ভর করে, অর্থাৎ মূল্যায়ন ছাড়া কাজের সফলতা বা ব্যর্থতা কোনোটাই নিরূপণ করা যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে, মূল্যায়নের মাধ্যমে কাজের সফলতা ব্যর্থতা নিরূপণ করতে হবে। আমরা কতটুকু আমাদের উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য অনুযায়ী যে কাজটা আমরা হাতে নিয়েছিলাম সেই কাজটা আমরা সফল হতে পেরেছি কিনা। যদি সফলতা অর্জন করে থাকি তাহলে আমরা এই মূল্যায়নের মাধ্যমেই কিন্তু জানতে পারবো, বা সফলতা অর্জন করলে কতটুকু সফল হয়েছি সেই পরিমাপটাও কিন্তু আমরা মূল্যায়নের মাধ্যমে জানতে পারবো। আর যদি ব্যর্থ হয়ে থাকি তাহলে সেই ব্যর্থতা কী করতে হবে, চিহ্নিত করতে হবে, অনুসন্ধান করতে হবে, ব্যর্থতার কারণগুলো অনুসন্ধান করতে হবে, যাতে করে পরবর্তী কোনো কাজে আমাদের এই ব্যর্থতার জায়গাগুলোকে কি করতে পারি, নতুনভাবে এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করে আমরা পরবর্তী কাজে লাগাতে, অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। এছাড়াও আমরা দেখুন একটু মূল্যায়নের জন্য লক্ষণীয় যে কিছু বিষয় আছে, লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজগুলো ঠিক হয়েছে কিনা সেটা দেখতে হবে, কাজের সফলতা এবং ব্যর্থতা নিরূপণ করা, যেটা আমরা বলে ফেলেছি, কাজে ব্যর্থ হলে সংশোধনের মাধ্যমে সফল হওয়া, অর্থাৎ সমস্যাগুলো অনুসন্ধান করে সফলতার চেষ্টা করে যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে আমরা কি কি জানতে পারলাম গৃহ ব্যবস্থাপনার 4টা স্তর। দেখুন, পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন। আমরা সংক্ষেপে একটু বলে নিই। পরিকল্পনা, কোনো একটা কাজ যদি আমরা করে থাকি, প্রথমে আমরা কি করব, পরিকল্পনা প্রণয়ন করব, সেই অনুযায়ী আমরা কি করব, সংগঠন স্তরে এসে কর্মী, সম্পদ এবং কাজের মধ্যে সমন্বয় সাধন করব। দেন আমরা কি করব, নিয়ন্ত্রণ স্তরে গিয়ে সেটাকে তদারকি করে বা পর্যবেক্ষণ করে কাজটাকে অগ্রসর এগিয়ে নিয়ে যাব সামনের দিকে। মূল্যায়ন স্তরে এসে আমরা সেটা সফলতা এবং ব্যর্থতা নিরূপণ করব, নিরূপণ করে যদি আমরা সফল হয়ে থাকি এই অভিজ্ঞতা
অভিজ্ঞতা দিয়ে আমরা পরবর্তী কোনো কাজ সেটা সফলতার সাথে করতে পারবো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা সমাধান করার চেষ্টা করতে পারবো এবং ভুলগুলো পরবর্তী কাজে সংশোধন করে নিতে পারবো। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো অধ্যায়, নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালাম।